ও আমাকে দেখে মনে ওর আত্মা আসছে, আমি ওকে জড়ায় কানে কানে বলতেছি মা আমি আসছি, তোমার কোনো ভয় নাই, আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে পুলিশটা বলতেছে আপনি কি আপনার মেয়েকে নিয়ে যাবেন, আমি বলছি সাকিবকে যখন আপনি ডেকেছিলেন একটা টিকটক করার জন্য ছোট মেয়ের সাথে, আসলে এটা বাবা মার মন, ছেলে সন্তানের আবদার রাখতে অনেক সময় অনেক কিছু করতে হয়, আপনি সেটা করেছেন। তো সাকিব এসে আপনাকে বোন ডাকছে, ইকরাকে ভাগ্নি ডাকছে। হ্যাঁ তো আসলে বোন ডেকে ভাগ্নিকে বিয়ে করে, এবং সাকিব বলতেছে ইকরার বয়স 19 বছর, আপনি বলতেছেন 17 বছর। আসলে তর্ক বিতর্ক, এটা মানে কোনটা রাইট? আমরা তো জানি বাবা মার কাছে সঠিক তথ্য থাকে। আমার কাছে অবশ্যই জন্ম নিবন্ধন আছে, আমি এটা অবশ্যই দেখাবো। আপনারা তো ওর কথা বিশ্বাস করবেন না, যে ওকে জন্ম দিছে তার কথা বিশ্বাস করতে হবে, তাই না? যে তোর জন্ম নিবন্ধনটা আমার কাছে, ওর কাছে না, ঠিক আছে, আর ওর কাছে তো নাই এটা, তাই না? তো আমি তো সেই জোরেই বলতে পারতেছি যে এটা আমার মেয়ের বয়স কত, তাই না? ও তো মিথ্যা বলতেছে আপনাদেরকে, সেটা তো আপনারা বিশ্বাস করা উচিত না। আচ্ছা ইকরা, সেদিন একটা ইন্টারভিউতে সাকিব বলেছে তোমাকে যে তোমার বাবার পরিচয়টা দাও, তোমার বাবার পরিচয়টা দাও। তো মানে তোমার বাবার কাছে বা তোমার আম্মুর কাছে কি সাকিব তোমাকে দিয়ে কোনো টাকা পয়সা চাওয়াইতো কিনা? টাকা পয়সা চাওয়াইতো, আর না চাইলে আমাকে মারধর করতো। আর আমি বাবার পরিচয় দিতে চাই না, কারণ বাবা অনেক ভদ্র একটা মানুষ, সে এইসব মিডিয়া এগুলো পছন্দ করে না, তাই আমি তাকে টানতে চাইনি। আচ্ছা আন্টি, সাকিব আপনাদের কাছে ফোন করে কোনো সময় টাকা পয়সা চাইতো কিনা? হ্যাঁ, আমার কাছে কতদিন আগেও চাইছে, বলছে আপনি আপনার মেয়েকে যদি এখন ঝামেলা করে নিয়ে যেতে চান, আমার বিয়ে করা বউ আপনি যদি নিয়ে যান, আমাকে তুই যদি বিয়ে করিস তাহলে আমাকে দে, আমাকে প্রমাণ দে। প্রমাণ তো দিতে পারে না, সে দূরে থেকে একটা দেখাইলো, কাবিন দেখালো, যে কোনো কাবিন তো দেখাতে পারে দূরের থেকে, তাই না? এই কাবিন তো বানানো যায়, তাই না? হাজার হাজার ভুয়া কাবিন বানানো যায়। একটা মেয়ের যদি বিয়ে না হয় তাহলে সেটা কিভাবে, একটা মেয়ের যদি বয়সই না হয় তাহলে এটা কিভাবে হলো বিয়েটা, তাই না? এটাও তো প্রশ্ন। তা আপনাদের কাছে আমার প্রশ্ন, যে সে এত এত মিথ্যা কথা বলে নিজেকে সে প্রমাণ করতে চায়, সে সবই সত্য বলে আর আমরা সবই মিথ্যা বলি, ঠিক আছে? ওর এটা পেশা, এটা একটা এটা একটা অভ্যাস হয়ে গেছে মানুষের নামে মিথ্যা কথা বলা। আচ্ছা আরেকটা বিষয়, আপনি একটু বলবেন আন্টি, যে সাকিব যে আপনার নামে একটি ব্লেম দিয়েছে, শিখা খানের সাথে আপনি মানে একতা প্রকাশ করে সাকিবের এই দুর্ঘটনাটা ঘটিয়েছেন। আমি তো সেটাই বলছি, একটাবার প্রমাণ দেখান যে আমি এই মেয়েটার সাথে জড়িত ছিলাম। তোমার গালি দিতে লোক। আমার মেয়েকে যখন ও নিয়ে গেছে ভাগাইয়া, ভাবছে যে আমি জানতাম, শিখা ভাবছে যে আমি জানতাম। যখন শিখা জানলো যে আমি জানি না এই বিষয়টা, যখন আমি সাকিবকে ধরতে গেছি, আমি শিখাকে ডেকে নিয়ে গেছি যে শিখা তুমি যদি ওই সাকিবের ঠিকানা জানো আমাকে বলো, আমি পুলিশ নিয়ে যাই। তখন শিখা আমার সাথে থেকে শুধু ঠিকানাটা ম্যানেজ করে দিচ্ছে, ঠিক আছে? এ পর্যন্ত শিখার সাথে আমার সম্পর্ক শেষ, তারপরে আর কোনো তার সাথে আমার যোগাযোগ হয় নাই। মানে আমরা তো জানি সাকিব যে জেলে গিয়েছে, ইকরার সাথে একটি সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্ক জেরে আপনার বিয়ে করেছে সাকিব, ইকরাকে নিয়ে গেছে। আপনারা ইকরা নাবালক মেয়ে, আপনি মামলা করেছেন, সেই মামলায় জেলে গিয়েছে। হ্যাঁ, তা যখন জেল থেকে বের হয়েছে, এটা কি আপনি আপোষে আপনার সঙ্গে? আমার এখনো মামলা চলতেছে ওর নামে, আমি তো মামলা আপোষ করি নাই, আমি তো মামলা উঠাই নাই, এখনো আছে। তাহলে জামিনে বের করেছে কি শিখা খান? হ্যাঁ, শিখা বের করেছে। ও আমাকে বলছে আন্টি, আমি ওকে শিখাকে বলছি যে এত বড় একটা অন্যায় করছে আমার মেয়ের সাথে, তুমি যে ওকে ছাড়াই নিয়ে আসছো, এই ছেলেটা তো আবার অন্যায় করবে। তখন শিখা বলছে না আন্টি, আমি আপনাকে কথা দিলাম আপনার মেয়েকে কখনো নিবে না, আপনার মেয়ের কোনো খোঁজখবর রাখবে না, আপনি নিশ্চিন্তে থাকেন। তা আমি নিশ্চিন্তে থাইকা শিখা নিয়ে গেছে, ব্যাস শেষ, এই পর্যন্তই। তো এখন কথা হয়েছে, এখন কিভাবে সে উদ্ধার হলো সেটা আমার কাছ থেকে শুনেন। এখন যখন ও চলে গেছে, হ্যাঁ, যখন আপনাদেরকে বলছে যে ও নিজের ইচ্ছা আসছে, আমার মেয়েকে খুব মারধর করে বলছে, আমার মেয়ে আমাকে সিএনজিতে যখন নিয়ে আসার সময় আমার মেয়ে আমাকে সিএনজিতে কাইন্দা বলছে মা ওরা আমাকে অনেক মারধর করছে, আটকায় রেখে ভিডিওগুলো করছে, তাই আমি তোমাকে বলি নাই, এখন বললাম সিএনজিতে যখন আসি তখনই। এখন কথা হয়েছে যে আপনাদের মাধ্যমে যখন জানছি মা বাবাকে সে ঘৃণা করতেছে, সেই ছেলের সাপোর্টে কথা বলতেছে, তখন আমি সিদ্ধান্ত নিয়েছি যেহেতু এত কিছু করার পরে সেই ছেলের কাছে গেছে, সে বিয়ে করছে, ঠিক আছে, তাহলে এই ছেলেকে নিয়ে থাক, আমি খোঁজখবর নিব মা কেমন আছে, ভালো আছে, শেষ। অথচ আমার মেয়েটা বলতে পারতেছিল না, মেয়ে এতটাই চাপের ভিতরে রাখছিল, সে বলতে পারতেছিল না। হে তাকে বউ সাজাইছে, সেদিন আমার মেয়ে না করছে আমি বউ সাজবো না।
বউ সাজাইছে, একটা কাগজ এনে দেখাইছে আপনাদের কাছে দূর থেকে। হ্যাঁ, এটা আমার মেয়ে বলছে যে মা আমাকে মারধর করে এগুলো বলছে। আমার মেয়ের প্রতিটা গায়ে স্পট আছে, সে যে আঘাত করছে স্পটগুলো আছে, আমি ছবি তুলে রাখছি, আপনাদেরকে দিব। আর তারপরে মেয়েকে প্রচুর মারধর করে। ওর বাসায় একটা ম্যানেজার ছিল, অয়ন নামের একটা ছেলে, চয়ন নামের একটা ছেলে ছিল। সেই ছেলেটাকে আমার মেয়ে নাম্বার দিছে। ওই ছেলেটা আমাকে ফোন দিয়ে বলতেছে আন্টি ইকরা খুব বিপদে আছে, ইকরাকে আপনি বাঁচান। হ্যাঁ, যখন এই কথাটা শুনছি তখন আমি ভাবছি যে আমার মেয়ে বিপদে আছে, মানে তখন আমি আবার থানায় গেছি। ঠিক আছে, আমি আবার থানায় গেছি, যাই বলতেছি যে এরকম কমপ্লেন করছি। করার পরে বলতেছে আপনি ওই থানায় যান, মানে ওরা যেই এলাকায় আছে ওই থানায় যান। ওই থানায় যে আমি কথা বলছি, কথা বলে সব ঠিকঠাক করে আমি রওনা দিচ্ছি। ঠিক আছে, রওনা যখন দিচ্ছি, আমি যখন অর্ধেক রাস্তায় এর ভিতরে আমি আমার মেয়ের সাথে কথা বলে ভিডিও করে দেখতেছি, মানে ওদেরকে বুঝাচ্ছি যে আমি কিছু জানি না। ঠিক আছে, আমি কিছু জানি না, আমি কিছু শুনি নাই, ওদেরকে বুঝাচ্ছি তোমরা ভালো আছো, আমিও খুশি, এটা বুঝাচ্ছি তাদেরকে ভিডিও কলে। বুঝানোর পরে যখন আমি আমার মেয়েকে উদ্ধার করতে যাব, যখন আমি অর্ধেক রাস্তায় চলে গেছি, ওখানে যখন অর্ধেক রাস্তায় চলে গেছি, মিশা কিছুভাবে খবরটা পাইছে। পাওয়ার পরে যখন আমি ওখানে অর্ধেক রাস্তায় চলে গেছি, ওই টাইমে সেই মিশা ফোন দিছে আমাকে। ফোন দিয়ে বলতেছে আন্টি আপনার মেয়ে তো অনেক অসুস্থ, আমরা অনেক দূরে একটা প্রোগ্রামে যাব, আপনার মেয়েটাকে কালকে সকালে এসে নিয়ে যান। তারপরে যে আমি রাস্তায় যাচ্ছি, ওকে এটা বুঝতে দেই নাই। আমি বলছি আমি হাসপাতালে যাচ্ছি, আমি হাসপাতাল থেকে এসে আমি বাসায় যেয়ে তোমাদের ওখানে কালকে আসবো। ঠিক আছে, আমি এটা বলছি। আমি যে রোডে যাচ্ছি ওদেরকে বুঝতে দেই নাই, আর আমার কথাগুলো রেকর্ড আছে। তারপরে আমি যখন আবার একটু 5 মিনিট পরে আবার ফোন দিছে নিশা, ফোন দিয়ে বলতো আন্টি আপনি এখনই আসেন। তাই আমি বলতেছি কি এমন হয়েছে, আমার মেয়েকে দাও তো আমি কথা বলবো। বলতেছে আপনি আসেন, আসার পরে আপনি কথা বলবেন। আমি বলছি না আমার মেয়েকে দাও। হ্যাঁ, আমার ভিতরে তো চাপ দিয়ে ফেলছে, কারণ আমি তো আগেই শুনছি তাকে অত্যাচার করতেছে। তখন আমি বলতেছি আমি ডিবি অফিসের এখানে আসছি, তোমরা আসো। তারা যায় নাই। তো আমার নাম্বারটা আবার পুলিশকে দেওয়া ছিল, টেকিনে ছিল আমার নাম্বারটা। ঠিক আছে, আমি কোন বিল্ডিংয়ে যাব, কোথায় যাব, এগুলো ওনারা চেক করতেছিল। হ্যাঁ, তারপরে আমি গেছি, যাওয়ার পরে আমরা 6 তলা একটা বিল্ডিংয়ে নিয়ে গেছে। আমি বলতেছি তোমরা বলছো রাস্তায় দাঁড়াইতে, এখন বলতেছে 6 তলা একটা নাম্বার বাসায় যাইতে এত কেন, 6 তলা আমি যাইতে পারবো না। নিউজ দিছিলাম না তখন, বসা যাই তো ওইখানে নিয়ে গেছি। তো ওই বাসাটা আমাকে নিয়ে গেছে, ওখানে নিয়ে গেছে। নেওয়ার পরে ওখানে একটা পুলিশ ছিল। ঠিক আছে, যখন দেখছি অনেকগুলো মানে অনেক ধরনের ছেলে, তারপর আমি ভয় পাই নাই। তারপরে একটা পুলিশ ছিল, ওই থানার একটা পুলিশ ছিল। ওই থানার যখন পুলিশ ছিল তখন এখন আমাকে বলতেছে আপনার মেয়েকে আপনি নিবেন? আমি হ্যাঁ অবশ্যই নিব। আমার মেয়েকে যখন দেখছি তার চেহারা চিনা যায় না, ওই ছবিটাও আমার কাছে আছে, আপনাদেরকে দেখাবো। ওই অবস্থায় আমি ভিডিও করে রাখছি, তার চেহারা চিনা যাচ্ছে না।